মুম্বাই হামলার মতন পরিকল্পনা তারা আবারও সেট করতে চলেছে। খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব সেই ভয়াবহ স্মৃতি আজকের দিনেও প্রাসঙ্গিক। এই ঘটনার পর যা যা পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটাই কিন্তু প্রতিফলিত হলো, আপনারা দেখতে পেলেন দিল্লি বিস্ফোরণের সময়। লস্কর ই তৈবার মতো যে জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তান ওখানে কারখানা করেছে, এদের হেডকোয়ার্টার হচ্ছে মুরিদগে। মনে আছে অপারেশন সিন্দুরের সময় যে মুরিদগেকে সবার প্রথমে ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল, শোনা যাচ্ছে সেখানে নাকি আবার স্থপতি হচ্ছে। এই যে এত তথ্য সে পেয়েছিল না, শুধু নিজে এসে রেকি করে না পায়নি, অনেকের সঙ্গে তিনি সম্পর্ক স্থাপন করেছিলেন। এরকম অনেক বিখ্যাত ব্যক্তি আছে, মানে মুম্বাইয়ের যে বড় ইন্ডাস্ট্রি, সেই সমস্ত ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত বিখ্যাত ব্যক্তি আছে, যাদের সঙ্গে এসেও বন্ধুত্ব করেছিল এই ব্যক্তি। তার এই যে ডান চোখটা একটু ঘোলাটে মণিটা, আর বাঁ চোখটা লাল। আজও কিন্তু পাকিস্তান থেমে নেই। প্রতি মুহূর্তে পাকিস্তান চাইছে ভারতের কিভাবে ক্ষতি করা যায় আর কিভাবে সরকারকে ভয় দেখানো যায়। অন্য এক সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। কেন? যদি ধরা পড়ে যায় সব বলে দেওয়া হবে, সবকিছু ফাঁস হয়ে যাবে, সেই জন্য তাকে লক্ষ্য করে গুলি চালায়। আর সেই সময় তাকে আড়াল করেছিল, এই আজমল কাসাবকে আড়াল করে ওই গুলি নিজে খেয়েছিলেন তুকরাম ওমলে। তিনি নিহত হন ওই ঘটনায়। সেই পরিকল্পনা আর বাস্তবায়ন করতে পারবে না পাকিস্তান, কারণ ভারত আর সেই ভারত নেই। প্রায় 60 ঘন্টা ধরে 6টি জায়গায় একসঙ্গে অভিযান, সাধারণ মানুষকে বন্দি করে রাখা, শতাধিক প্রাণ সেই সময় চলে যায়। আর তারপর শুরু হয় একটা অপারেশন। সেই ভয়ঙ্কর 2008 সালের 26/11, মনে আছে সেই ঘটনা, মুম্বাই কাণ্ড? না, আমি খুব স্পর্শকাতর শব্দ ব্যবহার করব না, ইউটিউব গাইডলাইনে তা আটকে যায়। তাই খুব সহজ ভাষায়, খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব সেই ভয়াবহ স্মৃতি আজকের দিনেও প্রাসঙ্গিক। কেন বলছি? তার কারণ দেখুন কি হলো দিল্লিতে 10/11 দিল্লিতে কি ঘটলো। এই হামলাটাও কিন্তু মুম্বাই হামলার মতন হওয়ার একটা পরিকল্পনা ছিল। এই মুম্বাই হামলাও কিন্তু পরিকল্পনা করা হয়েছিল প্রায় 1.5-2 বছর ধরে, তারও বেশি। আর অবশেষে 60 ঘন্টা ধরে হামলা চালালো লস্কর ই তৈবা সহ পাকিস্তানের পুষে রাখা ঘোষিত জঙ্গি গোষ্ঠীগুলি। আপনারা চেনেন দাউদ গিলানি, আপনারা চেনেন তাওয়াউর রানা, আপনারা চেনেন আজমল কাসাবকে। এই ঘটনা নিয়ে বহু সিনেমা হয়েছে, একাধিক ওয়েব সিরিজ হয়েছে, প্রতিদিন ইউটিউবে আপনারা এই সংক্রান্ত বিষয় দেখতেও পান। তাহলে কিন্তু বিষয়টা অনেকটা ঘাটা। আপনি যে কোনো একটা ভিডিও দেখে গোটা মুম্বাই যে কাণ্ড ঘটেছিল সেটা বোঝা খুব সহজ নয়, কিংবা অনেকটা সময় লেগে যাবে যদি একটা ভিডিও বুঝতে চান, তাই তো? তাই সমস্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য এবং ইদানিংকালে সম্প্রতিকালে যে সমস্ত তথ্য আরও নতুনভাবে উদ্ঘাটন হয়েছে সেইগুলোকে আমি একত্রিত করেছি আজকের এই এপিসোডে। আপনাদের খুব সহজ ভাষায় আগেই বললাম এবং খুব সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব যে কি ঘটেছিল সেই দিন, আজ পর্যন্ত সেই ঘটনার রেশ এখনো কিভাবে রয়ে গিয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন, এটা অজানা নয় যে সেদিনটা ছিল ভারতের ইতিহাসে সবচেয়ে কালো দিন। আর সেই দিনটা কি ছিল বলছে, মুম্বাই হামলার যে ঘটনা, সেই মূল ঘটনাটা প্রথম স্লাইডে আপনাদের জন্য রেখেছি এবং আস্তে আস্তে এর ভেতরে আমি গভীরে যাব। বলছে মুম্বাই হামলা, আমি সংক্ষিপ্তভাবে সম্পূর্ণ ধারাবাহিক বিবরণটা সাজিয়েছি। তারিখ ও সময় কি ছিল? হামলা শুরু হয় 26শে নভেম্বর
সন্ধ্যার দিকে সবাই জানে সন্ধ্যার পর থেকেই মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় গুলিবর্ষণ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রায় 60 ঘন্টা ধরে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের মধ্যে লড়াই চলে। চূড়ান্ত অভিযান শেষ হয় 29শে নভেম্বর, প্রায় 4 দিন। বুঝতে পারছেন, 26 থেকে 29শে নভেম্বর প্রায় 4 দিন ধরে এই হামলা সংঘটিত করা হয়েছিল এবং তাদেরকে প্রতিহত করা হয়েছিল। এবং যে ধরা পড়েছিল জীবিত অবস্থায় সেই এই আজমাল কাসাব। বলছে হামলাকারীদের পরিচয় কি ছিল? মোট 10 জন লস্করি তৈবার প্রশিক্ষিত সন্ত্রাসী পাকিস্তানের করাচি থেকে সমুদ্রপথে ভারতে আসে। তাদের প্রত্যেককে আলাদাভাবে ভিজুয়াল রেকি, অস্ত্র চালনা ও হোস্টেজ ট্যাকটিক্সে প্রশিক্ষিত করা হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা পড়েওছেন যে এই যে লস্করি তৈবার মতো যে জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তান ওখানে কারখানা করেছে, এদের হেডকোয়ার্টার হচ্ছে মুরিদগে। মনে আছে অপারেশন সিন্দুরের সময় যে মুরিদকে সবার প্রথমে ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল? শোনা যাচ্ছে সেখানে নাকি আবার স্থাপনা গড়ছে লস্করি তৈবা, কিন্তু সেটাও কিন্তু ভারতীয় গোয়েন্দাদের রেডারে রয়েছে। সময় আসলে তারও প্রতিহত করে দেওয়া যাবে। আপনারা জানেন, যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে লস্করি তৈবার যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণে কিন্তু বিভিন্ন ধাপ থাকে। 3টে ধাপ তো প্রকাশিত, সংবাদ মাধ্যমে প্রকাশিত, যে এই 3টে ধাপ মিলে প্রথম প্রশিক্ষণ হয় 21 দিনের, দ্বিতীয় প্রশিক্ষণ হয় 7 দিনের, তারপর চূড়ান্ত প্রশিক্ষণে একদম গোটা যে ম্যাপ তারা তৈরি করে হামলার, সেই ছকটাকে বলে দেওয়া হয়। এর হ্যান্ডেলার এবং মাস্টার মাইন্ডরা কারা ছিল? প্রথমে তো লস্কর নেতা হাফিজ সঈদ, অবশ্যই। অপারেশনাল কমান্ডার জাকিউর রহমান লখভি, বিদেশে রেকির দায়িত্বে থাকা সাজিদ মীর, এও কিন্তু একটা বড় ক্যারেক্টার। আর তারপরে পরে যে সমস্ত নামগুলো উঠে এসেছিল, দাউদ গিলানি থেকে শুরু করে তাওয়াউর রানা, সেই নামগুলো আপনাদের সঙ্গে পরিচয় করাবো যে কিভাবে উঠে এসছে। এটা কিন্তু প্রাথমিক রিপোর্ট। প্রথম দিকে প্রবেশপথ কি ছিল এদের? সন্ত্রাসীরা একটি বড় জাহাজে উঠেছিল, পরে সেই জাহাজ দখল করে তার নাবিককে হত্যা করা হয়েছিল, পুরো জিম্মি করে নেওয়া হয়েছিল। বুঝতে পেরেছেন? হাইজ্যাক করে নেওয়া হয়েছিল সেই জাহাজটিকে। তারপর একটি মাছ ধরা নৌকো, যেটাকে বলা হয় ডিঙি, সেটাকে দখল করে ভারতের জলে প্রবেশ করে। মুম্বাইয়ের কাছে এসে তারা আরও ছোট ছোট ডিঙি ব্যবহার করে বাদোয়ার পার্ক ও সাসুন ডকস অঞ্চলে নামে এবং সেখান থেকে তারা ছোট ছোট দলে ভাগ হয়ে শহরের নির্দিষ্ট টার্গেটগুলোর দিকে এগিয়ে যায়। টোটাল ছিল 10 জন, চলে যায় 6টি জায়গায়। 10 জন মিলে 6টি জায়গায় ভাগ হয়ে যায়। তারপরেই কখন? তখন 26শে নভেম্বর ঠিক সন্ধ্যার দিকে 6টি জায়গায় হামলা হয়। কোন কোন সেই জায়গা? প্রথমেই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, খুবই ব্যস্ততম এলাকা। বলছে এটি মুম্বাইয়ের কেন্দ্রীয় রেল স্টেশন। হামলা শুরু হয় এখানেই সবার প্রথম। 2 সন্ত্রাসী আজমাল কাসাব ও আরও একজন ইসমাইল খান কামরায় ঢুকে গুলি চালায় এবং অনেক যাত্রী হতাহতের ঘটনা ঘটে। এই টার্মিনাসের ভেতরে একটি কামরায় ঢুকে যায়, সেখানে গুলি চালায়। ট্রেনের মধ্যেও গুলি এবং গ্রেনেডের মাধ্যমে অনেক ফায়ারিং হয়। এটি হামলার অন্যতম প্রারম্ভিক পয়েন্ট ছিল, শুরুয়াত। তারপরে কি হয়েছিল? তারপর লিওপোল্ড ক্যাফেতে, হাসপাতালে হওয়ার আগেই সন্ত্রাসীরা লিওপোল্ড ক্যাফেতে প্রবেশ করে, গুলি করে, গ্রেনেড ছোড়ে। আনুমানিক 10 জন সেখানে মারা যায় এবং আরও বেশ কয়েকজন আহতও হয়েছিল। একই সময়ে তারা ক্যাফের বাইরেও ওই সময়ে বোমার গাড়ি, ট্যাক্সির মধ্যে বোমা ফিট করে রেখে দেওয়া হয়েছিল, যে কোনো গণ্ডগোল যদি হয়, যদি উত্তেজনা তৈরি হয়ে যায়, সাধারণ মানুষ বেরিয়ে আসার চেষ্টা করে, তাহলে ওই ট্যাক্সি বিস্ফোরণ করা হবে, তাতেও সাধারণ মানুষের প্রাণ যাবে, সেখানেও ভয় দেখানো যাবে। তাজমহল প্যালেস, যেটা সবচেয়ে বেশি আইকনিক, মুম্বাই হামলার প্রসঙ্গ উঠলে যে ছবিটা আপনার চোখের সামনে সবার প্রথম ভেসে ওঠে। এই আইকনিক হোটেলে সন্ত্রাসীরা ঢুকে গুলি এবং গ্রেনেড ব্যবহার করে। তাদের লক্ষ্য ছিল অতিথি, কর্মী এবং জনসাধারণকে আতঙ্কিত করা এবং দীর্ঘ সময় ধরে হোস্টেজ করে রাখা। পুলিশ ও বিশেষ বাহিনীর সঙ্গে লড়াই প্রায় কয়েকদিন ধরে চলে। অবস্থা নিয়ন্ত্রণ করতে সময় লাগে। ওই যে বললাম প্রথমেই 26 থেকে 29, এই যে সময়কাল, এই সময়কালেই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। তারপর 4 নম্বর জায়গা হলো ওবেরয় ট্রাইডেন্ট, আরেকটি বিলাসবহুল হোটেল যা সন্ত্রাসীদের হামলার লক্ষ্য ছিল। তারা রেস্তোরাঁর পথ দিয়ে হোটেলে ঢুকে গুলি এবং বিস্ফোরণ ঘটায়। এখানে হোস্টেজ সিচুয়েশন ছিল এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইও হয়। আর সবথেকে যে সেন্সিটিভ জায়গাটা ছিল সেটা হচ্ছে নরিমান হাউস, যেটাকে চাদাব হাউসও বলা হয়। এটি একটি ইহুদি সম্প্রদায়ের কেন্দ্র, বুঝতে পেরেছেন?
আর সেটাকে বেশি করে টার্গেট করা হয়েছিল। ওই ইসলামিক জঙ্গি গোষ্ঠীদের মেন টার্গেট ছিল হচ্ছে নরিমান হাউস। এটা পরবর্তী ক্ষেত্রে বেশ কয়েকটি রিপোর্টে উঠে এসছে যে এটাই হচ্ছে তাদের মেন টার্গেট ছিল। সঙ্গে এই সমস্ত জনবহুল এলাকাগুলোকে তারা টার্গেট করেছিল একসঙ্গে, যাতে ভয় ভীতি আরও দ্বিগুণ হয়। বলছে সন্ত্রাসীরা এখানে ঢুকেছিল, গুলি এবং গ্রেনেড ব্যবহার করে। তারা উইন্ডোর দিকে গ্যাস স্টেশন নিকট গ্রেনেড ফায়ার করে মনোযোগ আকর্ষণ করে এবং পরে হামলা চালায়। এই স্থানে হোস্টেজ নেওয়া হয় এবং শেষ পর্যন্ত বিশেষ বাহিনী দ্বারা লড়াই ও উদ্ধার অভিযান করা হয়। তারপর কামা যে এলভিলেস হাসপাতাল, যেটা আপনারা জানেন, সেই হাসপাতালের বাইরে এবং ভিতরে হামলা চালানো হয়। বিশেষ করে পুলিশ দলকে কমান্ডাররা হাসপাতালে অপ্রত্যাশিতভাবে হামলা করে। সন্ত্রাসীরা পুলিশের একটি দলকে অ্যাজাভেঞ্জ করেছিল। বেশ কয়েকজন কর্মকর্তার মৃত্যু হয়। উদাহরণস্বরূপ এটিএস অফিসার হেমন্ত কারকারে এই সংঘর্ষে তারা মারা যান। এবার বলছি যে নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়া কী ছিল। ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডো বাহিনী কাজ করে এই হামলা মোকাবিলায়। নিরাপত্তা বাহিনী ও পুলিশ বিভিন্ন সাইটে সন্ত্রাসীদের সঙ্গে গুলি নির্বিচারে লড়াই করেছে এবং হোস্টেজ উদ্ধার করার চেষ্টা করেছে। এক সন্ত্রাসী দস্তিদারকে জীবিত গ্রেফতার করা হয়, সেই হচ্ছে আজমল আমির কাসাব। এই সেই ব্যক্তি আজমল আমির কাসাব। গ্রেপ্তারের সময় একজন পুলিশ অফিসার তুকরাম ওমলে নিজেকে বল প্রয়োগ করে কাসাবকে ধরে ফেলে, কিন্তু তিনি মারা যান। বুঝতে পেরেছেন, যেই সময় তাকে ধরা হচ্ছিল, নাগালে পেয়ে যাওয়া হয়েছিল, ঠিক সেই সময়ে অন্য এক সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। কেন? যদি ধরা পড়ে যায় সব বলে দেওয়া হবে, সব কিছু ফাঁস হয়ে যাবে, সেই জন্য তাকে লক্ষ্য করে গুলি চালায়। আর সেই সময় তাকে আড়াল করেছিল, এই আজমল কাসাবকে আড়াল করে ওই গুলি নিজে খেয়েছিলেন তুকরাম ওমলে। তিনি নিহত হন ওই ঘটনায়, তিনি একজন পুলিশ অফিসার ছিলেন। তার প্রাণ যায় সেই সময়, কিন্তু আজমল কাসাবকে সে নাগালের বাইরে ছাড়েনি। ক্ষয়ক্ষতি কি হয়েছিল? মৃত্যুর সংখ্যা মোট হয়েছিল 166 জন মারা গিয়েছিল, আহত 300-এরও বেশি, আরও বেশি। নিহতদের মধ্যে 20 জনেরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল। তার মধ্যে একজন ইনি, যিনি প্রাণ দিয়ে দেশের জন্য একজন জঙ্গিকে তুলে নিয়ে এসেছিল এবং যেখান থেকে জানা গেছে গোটা মুম্বাই হামলার পুরো পরিকল্পনাটা যে কিভাবে হয়েছিল। এই আজমল কাসাবই কিন্তু প্রথম গ্রেপ্তার। আর তাকে যদি না ধরা যেত তাহলে কিন্তু পুরো গল্পটাই আজও হয়তো অন্ধকারেই থেকে যেত। বলছে পরিণতি কী হয়েছিল? কাসাবকে 2012 সালে ফাঁসি দেওয়া হয়। পাকিস্তানের লস্কর নেটওয়ার্কের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ে। ভারত কোস্টাল সিকিউরিটি, এনটিআর ও গোয়েন্দা সমন্বয় এনএসজি হাব সারা দেশে বাড়িয়ে দেয়। হোটেল এবং পাবলিক জায়গায় নিরাপত্তা প্রোটোকল সম্পূর্ণ বদলে যায়। এই ঘটনার পর যা পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটাই কিন্তু প্রতিফলিত হলো, আপনারা দেখতে পেলেন দিল্লি বিস্ফোরণের সময়। যদি এই সমস্ত পদক্ষেপ তখন থেকে না নেওয়া হতো তাহলে হয়তো আরও একটা 26/11 সাক্ষী হতেন আপনি। বলছে ডেভিড হেডলির ভূমিকা। এই সেই মহান ব্যক্তি যার প্রথম জীবনের নাম ছিল দাউদ গিলানি, আর দ্বিতীয় জীবনের নাম, মানে জীবন একটাই। চিটিংবাজ যারা হয় না, তাদের অনেক রকম নাম থাকে, তাদের অনেক। আপনারা কি করে চিনবেন? আপনারা জানেন তো, দেখতে পান তো প্রতিবেশীদের, যাদের অনেক সিম কার্ড, প্রচুর সিম কার্ড, বুঝতে পেরেছেন, প্রচুর সিম কার্ড, তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন নামে বিভিন্ন অ্যাকাউন্ট, তারা হচ্ছেন চিটিংবাজদের কিন্তু একাধিক পরিচয় থাকে। আর এই সেই একটা জঙ্গি চিটিংবাজ, সন্ত্রাসী চিটিংবাজ। এর নাম ছিল ডেভিড কোলম্যান হেডলি। এলটির এক গোপন আমেরিকান পাকিস্তানি অপারেটিভ ছিলেন। কে? 26/11 প্রধান রেকি অপারেটর। তার ভূমিকা কি ছিল? মুম্বাইয়ের টার্গেটগুলোতে 8-12-এরও বেশি ঘুরে রেকি করে ভিডিও ফুটেজ তোলা। তাজ, ওবেরয়, নরিমান হাউস, সিএসটি সবকটির অভ্যন্তরীণ স্ট্রাকচার, প্রবেশদ্বার, পালানোর রাস্তা, ব্যাগ রুট লস্কর নেতাদের হাতে তুলে দেয়। ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, পেট্রোলিং শিডিউল, কোস্টাল সিকিউরিটির ফাঁকফোকর, এই সমস্ত তথ্য পাকিস্তানের অপারেশন সেন্টারে পাঠিয়ে দিয়েছিল কে? ডেভিড হেডলি। পরে মার্কিন গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়ে এবং জিজ্ঞাসাবাদে 26/11 পরিকল্পনার বিস্তারিত স্বীকার করে। তিনি মূলত হামলার আইস অন দ্য গ্রাউন্ড ছিলেন। শুনুন, এর সঙ্গে এই যে এত তথ্য সে পেয়েছিল না, শুধু নিজে এসে রেকি করে না, পায়নি, অনেকের সঙ্গে তিনি সম্পর্ক স্থাপন করেছিলেন। এরকম অনেক বিখ্যাত ব্যক্তি আছে। মানে মুম্বাইয়ের
যে বড় ইন্ডাস্ট্রি, সেই সমস্ত ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত বিখ্যাত বিখ্যাত ব্যক্তি আছে যাদের সঙ্গে এসেও বন্ধুত্ব করেছিল এই ব্যক্তি। তার এই যে ডান চোখটা একটু ঘোলাটে মণিটা, আর বাঁ চোখটা লাল। ডান চোখটা ঘোলাটে আর বাঁ চোখটা লাল, তাকে একটি ইউনিক দেখতে ছিল, আর সেই কারণেই হাফিজ সঈদের নজরে পড়ে গিয়েছিল এই ব্যক্তি। তার আগে কি সে ভালো ছিল? না, তার আগেও সে ভালো ছিল না। 2005 সালে সে এই লস্করি তৈবার সঙ্গে এক হয়। তার আগেরও তার জীবন রয়েছে এবং সেটাও খুব কলঙ্কিত, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে দেখুন তাওয়াউর রানা, তার কি ভূমিকা ছিল। এই সেই ব্যক্তি বলছে, তাওয়াউর রানা পাকিস্তানি কানাডিয়ান হেডলির ঘনিষ্ঠ। লস্করি তৈবার জন্য হেডলিকে ব্যবসার নাম ব্যবহার করে বৈধ কভার প্রদান করা। তার একটা ভিসা কেন্দ্রিক কোম্পানি ছিল কানাডায়, বুঝতে পেরেছেন? কানাডায় তার একটা ভিসা কেন্দ্রিক কোম্পানি ছিল, সেখানেই তার সঙ্গে আলাপ হয়েছিল এই গিলানি। কিন্তু না, তার আগেও পাকিস্তানের যেই কলেজে হেডলি পড়েছিল, মানে এই দাউদ গিলানি, সেই একই কলেজে তাওয়াউর রানাও পড়েছিল, একই কলেজেই তাদের পড়াশোনা। তারপর কানাডায় চলে যায় তাওয়াউর রানা, সেখানে গিয়ে একটা ভিসা কোম্পানি খোলে, এবং সেই ভিসা কোম্পানি কিন্তু শুধু সাধারণ মানুষের জন্য নয়, ওটা তো লোক দেখানো। তার আসল উদ্দেশ্য ছিল জঙ্গি নেটওয়ার্ক তৈরি করা গোটা বিশ্ব জুড়ে, কারণ সেও ছিল যুক্ত লস্করি তৈবার সঙ্গে। আর ভারতের ভিসা, রেকি ট্রিপের আয়োজন ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় সাহায্য করে, লস্করের পরিকল্পনায় লজিস্টিক সাপোর্ট সরবরাহ করে। হেডলির স্বীকারোক্তিতে রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এবং তিনি আমেরিকায় বিচারাধীন হন, তাকে আমেরিকাতেই অ্যারেস্ট করা হয়। এবার দেখুন হেডলির যে পরিচয়, কে সেই হেডলি? এই যে দাউদ গিলানি, বারবার বলছি না, এই সেই ব্যক্তি। তার ডান চোখটা কটকটে বেশি ছিল এবং বাঁ চোখটা কালো ছিল, মণিটা। পুরো নাম তার কি? পুরো নাম হচ্ছে দাউদ সাহিদ গিলানি। জন্ম 30 জুন 1960 লাহোর, পাকিস্তানে। পরে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে নাম বদলে ডেভিড কোলম্যান হেডলি রাখে, কারণ সে চাইতো না যে মুসলিম পাকিস্তানি পরিচয় তার বিদেশ সফরের সময় নজর কাড়ুক। এরা নাকি আবার দেশপ্রেমিক, বুঝতে পারছেন? যখন এদেরকে ধরা হয়, যখন এরা সাক্ষ্য দেয়, বলে নিজের দোষ কবুল করে, তখন বলে না, আমি তো দেশের জন্য কাজ করেছিলাম, পাকিস্তান ভূমির জন্য কাজ করেছিলাম, অথচ সে বিদেশে নিজেকে পাকিস্তানি পরিচয় দিতে লজ্জা পেতে। বুঝতে পারছেন? এই নাম বদল করে গোপন গোয়েন্দা কাজ ও রেকির দ্বারা সাদা ইউরোপিয়ান লুক দিতে সাহায্য করেছিল এই ডেভিড হেডলিকে। তার বাবা ছিল কে? সাইদ সেলিম গিলানি, একজন খ্যাতনামা পাকিস্তানি কূটনীতিক ছিলেন। মা ছিল সার্জিনা রুট, একজন আমেরিকান মহিলা। ফিলাডেলফিয়াতে তার জন্ম। পাকিস্তানে এসেছিলেন বিয়ে করে, কিন্তু বেশি দিন সংসার করতে পারিনি, বলেছিলেন এই জঙ্গি পরিবারের সঙ্গে কি করে সংসার করব। তিনি আবার আমেরিকায় চলে গিয়েছিলেন, থাকতেন না একসঙ্গে, মাকে পায়ও নি জীবনে। এই মিশ্র পরিবার ও দ্বৈত সাংস্কৃতিক পরিবেশ তাকে পাকিস্তান ইউএস উভয় দেশে সহজে ওঠা বসা করতে সাহায্য করে। এটাই তাকে পরবর্তীতে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ও ড্রাগ নেটওয়ার্কের কাজে বড় সুবিধা দেয়। তার জীবনের দুটি মুখ ছিল, এক হচ্ছে ড্রাগ স্মাগলার, পরে মার্কিন ডিইএ এই যে আছে না ওদের গোয়েন্দা সংস্থা, তার সোর্স হিসেবে কাজ করত এই দাউদ গিলানি। 80-র দশকে সে হিরোইন পাচারের জন্য গ্রেফতার হয়েছিল। জেল এড়াতে সে ডিইএ ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সোর্স হয়ে যায়। বুঝতে পেরেছেন? আপনি এতদিন শুনেছেন যে রক্ষকই ভক্ষক, কিন্তু এখানে কি গল্প হচ্ছে? এখানে গল্প হচ্ছে ভক্ষকই রক্ষক, যে ভক্ষক করেছে তাকেই রক্ষক বানিয়ে দাও। আচ্ছা, এইভাবে মার্কিন গোয়েন্দা সংস্থার ভেতরে কাজ করার অভিজ্ঞতা তার সঞ্চয় হয়। যদিও সে ডিইএ এর সোর্স ছিল, একই সময় সে পাকিস্তানে গিয়েও লস্করে তৈবার সঙ্গে গোপনে যুক্ত হয়ে যায়। আর এটা শুরু হয় 2000 সালের পর থেকে। এই যে লস্করে তৈবার আন্তর্জাতিক গোয়েন্দা ও প্ল্যানার থেকে শুরু করে 2010 থেকে যে এলইটির হয়ে কাজ শুরু করে, তাকে দেওয়া হয় আন্তর্জাতিক রেকির দায়িত্ব, টার্গেট লোকেশন নির্বাচন করার দায়িত্ব, বিদেশি নাগরিকের ডেটা সংগ্রহ করার দায়িত্ব, ভারতীয় নিরাপত্তার ব্যবস্থায় দুর্বলতা খুঁজে খুঁজে বার করার দায়িত্ব ছিল। হেডলি এলইটির জন্য এক ধরনের বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত ইংরাজি জানা আন্তর্জাতিক এজেন্ট ছিল। লস্কর তাকে ব্যবহার করত সেই সব দেশে যেখানে পাকিস্তান থেকে পাঠানো লোক তাকালে সন্দেহ হতো। বুঝতে পারছেন? তাকে পাকিস্তানিভাবে বোঝা যেত না। এটা তো অনেক পুরনো ছবি, নতুন একটা ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই ছবিটা, দেখুন এই ছবিটা দেখে আপনারা বুঝতে পারছেন যেটা কোনো পাকিস্তানি হতে পারে। তাকে বোঝা যেত না যে তিনি পাকিস্তানি, তাই তাকে ব্যবহার করতো কে? হাফিজ সঈদ। খুব সহজ একটা ব্যাপার ছিল হাফিজ সঈদের কাছে, যে একদম অন্যরকম দেখতে, ইংরাজি জানে, ভালো পড়াশোনা জানে, একে ব্যবহার করো।
কেন সে 2026-এর জন্য ছিল পারফেক্ট অপারেটিভ, এই যে কারণগুলো বলে দিলাম সেগুলো আরও ব্যাখ্যা করেছে। তার আমেরিকান নাগরিকত্ব 2005 সালেই তিনি নিজের নাম দাউদ গিলানি থেকে করে নেন ডেভিড হোলম্যান হেডলি, বুঝতে পেরেছেন, 2005 সালে। আর সেই সময়েই তিনি আমেরিকান নাগরিকত্ব পেয়ে যান। একটা সোনায় সোহাগা হাফিজ সঈদের কাছে, বলে একে তো ব্যবহার করতেই হবে। এবার ইউরোপীয় আমেরিকান চেহারা, তাকে দেখতেও পাকিস্তানি নয়। আচ্ছা, সহজে ভিসা পেয়ে আন্তর্জাতিক ভ্রমণ করতে পারা, সহজে ভিসা পেয়ে যেত কারণ তার বন্ধু তাহুর রানা কি করতো, একটা ভিসা কোম্পানি চালাতো। আচ্ছা, তারপর মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে আগের যোগ, ওই যে DEA-তে কাজ করতো, সোর্স হিসেবে কাজ করতো। আচ্ছা, গোয়েন্দা প্রশিক্ষণ ও স্মার্টনেস একটা ব্যবহারিক ব্যাপার ছিল, বুঝতে পারছেন তো, কি স্টাইল ব্যাপার ছিল একটা। পাকিস্তানের লস্করের প্রতি তার আনুগত্য, ওই হাফিজ সঈদ বলতে অজ্ঞান। এসব কারণে এলইডি তাকে 26/11 রেকির দায়িত্ব দেওয়া হয়। তার ভূমিকা কি ছিল 26/11-তে? ডেভিড হেডলি ছিল হামলার আই অন দ্য গ্রাউন্ড। আগেই বলেছি, সমস্ত টার্গেট চিহ্নিত করা, ভিডিও করা, প্ল্যানিং করা ছিল তার দায়িত্ব। 2006 থেকে 8 এই সময় পর্যন্ত 8বারেরও বেশিতে ভারত সফর করেছিল। বুঝতে পারছেন পরিকল্পনাটা যে 2 বছর আমি শুরুতেই বললাম, এটা আরও হয়তো বেশি হতে পারে। 2006 সাল থেকে 2 বছর ধরে ও শুধু রেইকিই করেছিল, পরিকল্পনা তারও আগের হতে পারে। তাজ, ওবেরয়, নরিম্যান হাউস, সিএসটি এগুলোর ভিতরের ভিডিও সে তুলেছিল। হোটেলগুলির ফ্লোর প্ল্যান, প্রবেশ পথ এবং প্রস্থান পথের ভিডিও সে ক্যাপচার করতো এবং হাফিজ সঈদকে পাঠাতো। মুম্বাই পুলিশের টহল শিডিউল, সমুদ্রপথে ঢোকার রুটের রেকি, হামলার হ্যান্ডেলার সাজিদ মিরকে লাইভ তথ্য পাঠানো, এইসবই ছিল তার কাজ। তার তোলা ভিডিও দেখে লস্করের অপারেশনাল টিম সিদ্ধান্ত নেয় কোথায় কতজন পাঠানো হবে। ওই যে বললাম শুরুতেই 10 জনকে পাঠানো হয়েছিল 6টি জায়গায়, এইটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং ছকটা কষা হয়েছিল যে কোন জায়গায় কাদের পাঠানো হবে। সেটা কিন্তু এই সমস্তটাই ওর দেওয়া, হেডলির দেওয়া ইনপুট থেকে সিদ্ধান্ত হয়েছিল, পরিকল্পনা হয়েছিল। কিভাবে আগুন লাগানো হবে, কোন তলায় ব্যারিকেড বানাবে, এই সমস্ত কিছুতে আগে থেকে একটা ইনপুট দিয়েছিল, সেই অনুযায়ী পরিকল্পনা হয়েছিল। এবার দেখুন তাহুর রানার সঙ্গে তার কি যোগ ছিল। ডেভিড হেডলি তার পুরনো বন্ধু, পাকিস্তানি কানাডিয়ান তাহুর রানা ব্যবসাকে কভার হিসেবে ব্যবহার করতো। ওই যে বললাম প্রথমেই, সাধারণ মানুষের জন্য ভিসা তৈরি করতো, ওটা হচ্ছে লোক দেখানো। সে আসলে করতো কি, লস্করি তৈবার হয়ে কাজ করত। যারা জঙ্গি আছে, সন্ত্রাসী আছে, তাদের জন্য বিভিন্ন নামের বিভিন্ন পরিচয়ের পাসপোর্ট এবং তার যে পরিচয় আইডেন্টিটি তৈরি করতো। আমেরিকার হতে পারে, কানাডার হতে পারে, বিভিন্ন দেশের আইডেন্টিটি সে নিজে থেকে তৈরি করে দিত, ফেক একদম, বুঝতে পারছেন, যা হয় আর কি। এটা করতো কে, তাহুর রানা, এই ব্যক্তি। আচ্ছা, কি বলছে, রানা তাকে ভারত সফরের ভিসা দিয়েছিল। কোথাকার, আমেরিকা থেকেও দিতে পারে, কানাডা থেকেও দিতে পারে, তার সমস্ত অ্যাক্সেস ছিল তার কাছে, তাহুর রানার কাছে। বলছে ফেক বিজনেস ট্রাভেল করার সুযোগ করে দিয়েছিল, এক গাদা টাকা দিয়েছিল, সঙ্গে লজিস্টিক সাপোর্ট দিত, যাতে তার রেকি ভারতের কাছে ব্যবসার কাজ বলে মনে হয়। সে দেখাতে চাইছিল যে সবই আইনি পথে হচ্ছে, কোনোটাই বেআইনি নয়, তাহলে কোনো রকম সন্দেহ থাকবে না। এই যে যতবার ও ভারতে এসছিল 6 থেকে 8 পর্যন্ত, ততবারই ওই ফেক পরিচয় নিয়ে এসছিল, কিন্তু আইনিভাবে বৈধতা ছিল তার। সেই তো ভারত সরকারের যে সমস্ত নিরাপত্তা বাহিনী ছিল তাদের খুব একটা সন্দেহ হয়নি, কিন্তু পরে গিয়ে 2-2 4 হয়েছে। বলছে ধরা পড়া এবং স্বীকারোক্তি। 2009 সালে মার্কিন গোয়েন্দারা তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে বলে 26/11 হামলার রেকিতে তার ভূমিকা ছিল, একদম স্পষ্টভাবে বলে। পাকিস্তানে এলইটি ক্যাম্পে তার প্রশিক্ষণ হয়েছিল, যেভাবে এলইটিতে প্রশিক্ষণ হয় তারও প্রশিক্ষণ হয়েছিল। মুরিদগেতেও তার প্রশিক্ষণ হয়েছিল। লস্কর নেতাদের নাম কারা যুক্ত ছিল, হাফিজ সঈদ সহ সবার নাম সে স্বীকার করে নেয়। মার্কিন আদালত তাকে 35 বছরের কারাদণ্ড দেয়। সে ভারতের কাছে সাক্ষ্য দিয়ে ভিডিও কনফারেন্সে বিস্তারিত স্বীকারোক্তিও দিয়েছে 26/11-তে তার কি ভূমিকা ছিল, যা এতক্ষণ ধরে আপনাদের বললাম। এবার দেখুন, এবার আমি এই লাস্ট স্লাইড, এটাতে আমি সাজিয়েছি যে সম্প্রতি বছরে এবং 2008 সাল থেকে 25শে নভেম্বর পর্যন্ত কি এমন নতুন তথ্য উঠে এসেছে যা আজও সাধারণ মানুষের কাছে অজানা, সেটাই আমি এই স্লাইডটায় সাজিয়েছি। বলছে তাহুর রানার যে মার্কিন থেকে ভারতের ফেরত এবং বিচার শুরু চলতি বছরেই সেটা হয়েছে। 2025 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে তাহুর রানাকে ভারতের কাছে
প্রত্যর্পণ করা হয়। এনআইএ ভারতের জাতীয় তদন্ত সংস্থা বলেছে তারা বহু বছরের অনুসন্ধান ও কূটনৈতিক প্রচেষ্টার পর রানার এই যে প্রত্যর্পণ সফল হয়েছে। আদালতে তার বিতর্কিত স্বাস্থ্য অবস্থা, হৃদরোগ, পার্কিনসন, কিডনি সমস্যা ও টর্চার ঝুঁকির উল্লেখ করে লেখা আবেদন রেখেছিল। তবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তার সওয়াল নাকচ করে দিয়েছে। তার ভারতে আগমনের সময় উচ্চ সুরক্ষা ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল এবং তাকে গোপনে এনআইএ কোষে রাখা হয়, পরে তিহার জেলে স্থানান্তরিত করার পরিকল্পনা করা হয়েছে। এই মুহূর্তে তাহাউর রানা রয়েছে তিহার জেলেই। এবার রানার অনুসন্ধান ও এসআইআই এলইটি নেটওয়ার্ক সম্পর্কে নতুন স্বীকারোক্তি পাওয়া গেছে। কি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তে রানা বলেছে যে 26/11 হামলার পরিকল্পনা আইএসআই, যেটা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, এবং লস্কর-ই তৈবা সক্রিয়ভাবে যুক্ত ছিল। বুঝতে পেরেছেন? লস্কর-ই তৈবা হচ্ছে ওদের ঘোষিত জঙ্গি গোষ্ঠী, আর আইএসআই পাকিস্তানের অঘোষিত জঙ্গি গোষ্ঠী। দুজনেরই হাত ছিল, দুজন মিলেমিশেই এটা করেছিল। সে জানিয়েছে যে তার এবং হেডলির মধ্যে পরিকল্পনা ও রিকগনেন্সের কাজ আইএসআই এর নির্দেশেই হয়েছিল। সেখান থেকেই তাদের সমস্ত আউটপুট দেওয়া হতো, যা নিয়ে তিনি হেডলির সঙ্গে বসতেন। রানা বলেছে যে তিনি হামলার সময় মুম্বাইতে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ লক্ষ্য স্থলগুলোর নজরদারি করেছিলেন, যেটি তার পরিকল্পনা এবং পরিকল্পিত অংশ ছিল, এবং তিনি সেই সময় সফল হয়েছিল, সেটাই তিনি বলেছে। এবার তার স্বীকারোক্তি অনুসারে বোঝা যায় যে এলইটি আসলে শুধু সন্ত্রাসবাদী সংগঠন নয়, একটি গোপন গোয়েন্দা নেটওয়ার্ক হিসেবেও কাজ করেছিল আইএসআই এর সঙ্গে। বুঝতে পেরেছেন? সমস্ত তথ্য এই আইএসআই কিন্তু সব রকমভাবে সমর্থন করেছিল কাকে? লস্কর-ই তৈবাকে। যাও তোমরা গিয়ে হামলা করো, আমরা আছি। বুঝতে পারছেন? নতুন চার্জশিট ও আইনি প্রক্রিয়া। 2025 সালের জুলাইয়ে এনআইএ একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে রানার বিরুদ্ধে, যা মূল রহস্য, বাস্তবতা ও গভীর ষড়যন্ত্র বিষয়ে নতুন তথ্য স্পষ্ট করে। কি চার্জশিটে আইএসআই যুক্তি, তার যে যোগ ছিল সেটা উল্লেখ করা হয়েছে চার্জশিটে। হেডলির সাথে তার সমন্বয় এবং দীর্ঘকালীন অর্থ এবং লজিস্টিক সাপোর্ট ব্যবস্থা নিয়ে বিস্তারিত যুক্ত করা হয়েছে এই চার্জশিটে। এটি পরের বিচার প্রক্রিয়াকে আরও বিস্তৃত করতে পারে এবং ষড়যন্ত্রের মূল স্তরগুলোকে সামনে নিয়ে আসতে পারে বলে মনে করছে তদন্তকারীরা। এই তদন্ত কিন্তু এখনও থামেনি, অনগোয়িং প্রসেস চলছে। হেডলির সাক্ষ্য ও পাকিস্তান স্টেট সংযোগ নিয়ে নতুন ভারসাম্য যেটা পাওয়া গেছে। যদিও হেডলির আইএসআই ও পাক আর্মির অংশগ্রহণের তথ্য বহু আগে থেকেই রয়েছে, ভারতের দৃষ্টিকোণ থেকে পুনরাবৃত্তি এবং তীক্ষ্ণ বিশ্লেষণ 2025-এ নতুন গুরুত্ব পায়। এই খবরটা টাইমস অফ ইন্ডিয়ায় পেয়ে যাবেন। বলছে টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ডেড অ্যালাইভ কাহিনীর মাধ্যমে সাজিদ মীর, যে এলইটি অপারেটর, প্রথমে মরা ঘোষণা করে গুরুত্বকে ভুলভুলাইয়া করার চেষ্টা করা হয়েছিল। ভারতের সরকার কয়েক দোসিয়ার পাকিস্তানকে পাঠিয়েছে, যেখানে হেডলির তথ্য ও আইএসআই কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে, যাতে আন্তর্জাতিক চাপ বাড়ে। বুঝতে পেরেছেন? তারপরও পাকিস্তানের লজ্জা নেই। বলছে 26/11 হামলা এবং আইএসআই এর অংশগ্রহণ বিষয়ে পুরনো স্থির তথ্য পুনঃপ্রকাশ করা হয়েছে। হেডলির পুরনো দিওসান এবং সাক্ষ্য অনুযায়ী সে বলেছে 26/11 হামলায় প্রায় 1 বছরেরও আগে পরিকল্পিত হয়েছিল। কিন্তু আমি আগেই বলেছি ও 2006 সাল থেকেই ভারতে আনাগোনা শুরু করেছিল, তাহলে এটাও মিথ্যে কথা, তারও আগে থেকে পরিকল্পনা হয়েছিল। তার সাক্ষ্য অনুযায়ী আইএসআই এর একাধিক অফিসার, মেজর ইকবাল, মেজর আলী এবং পাকিস্তানি আর্মি অংশগ্রহণ করেছিল পরিকল্পনায়। এরা কারা? এরা হচ্ছে আইএসআই এর অফিসার, মেজর ইকবাল, মেজর আলী। কে বলেছে? হেডলি নিজে বলেছে, দাউদ গিলানি, তিনি নিজে বলেছে। টাইমস অফ ইন্ডিয়ার এই হেডলির একটি সাক্ষ্য প্রমাণে সে স্বীকার করেছে যে সে আইএসআই এর নিয়ম লঙ্ঘন করেছে, কারণ তার দেবরা দ্বারা তাকে তথ্য সীমিত রাখা হয়েছিল, কিন্তু সে গোপনে বেশি জানতো। বুঝতে পেরেছেন? সে বলে দেওয়ার পরেও সে বলছে না, আমি নিয়ম লঙ্ঘন করেছি, এটা করা উচিত নয়। আইএসআই এরকম বলে না, তারা বলে চুপ করে থাকতে। আচ্ছা, পাকিস্তানের ষড়যন্ত্র ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া, এই যে প্রত্যর্পণ হয়েছে, এমন ব্যাখ্যা উঠেছে যে পাকিস্তান আইএসআই এলইটির সঙ্গে যুক্ত ছিল। কিছু নাম আন্তর্জাতিক চাপের মুখে নিজেদের মিথ্যাচার ও ভুল ব্যাখ্যার কাহিনী তৈরি করেছে। ভারতের মিডিয়া এবং বিশ্লেষকরা বলছে রানার স্বীকারোক্তি পাকিস্তানের রাষ্ট্র পর্যায়ে জড়িতরা আরও স্পষ্ট করে তুলেছে এবং এটি আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান রাজ্য জঙ্গি সহায়তার প্রমাণ হিসেবে আরও শক্তিশালী অবস্থানে দাঁড় করাচ্ছে। আজও কিন্তু পাকিস্তান থেমে নেই। প্রতি মুহূর্তে পাকিস্তান চাইছে ভারতের কিভাবে ক্ষতি করা যায় আর কিভাবে সরকারকে ভয় দেখানো যায়।
বুঝতে পেরেছেন? ওই যে পুলওয়ামা কাণ্ড হলো, তারপর পেহেলগাম, তারপর দিল্লি, পরপর তারা পরিকল্পনা করে যাচ্ছে, কিন্তু একের পর এক বানচাল হয়ে যাচ্ছে। মুম্বাই হামলার মতন পরিকল্পনা তারা আবারও সেট করতে চলেছে, যেটা দিল্লি বিস্ফোরণের সময় উন্মোচন করেছি আপনাদের সামনে। সেই পরিকল্পনা আর বাস্তবায়ন করতে পারবে না পাকিস্তান, কারণ ভারত আর সেই ভারত নেই। এখন ভারত পাল্টে গেছে। এই ভারত চোখে চোখ রেখে কথা বলতে জানে। কেন বলছি? তার কারণ ইতিমধ্যেই আমাদের লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ারের একটা বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনেছেন, যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কোনো রকমের যুদ্ধের জন্য ভারতীয় সেনা যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত। ভারত আর ভয় পায় না। কেমন লাগলো এপিসোডটি অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন R+ নিউজ 24/7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারম।